প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা, আর তাই চারপাশে ঝরা পাতাদের ক্রন্দন। আর সেই ক্রন্দন শুনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে ঝরা পাতা আমি তোমারই দলে। মানুষের জীবনের সাথেও ঝরা পাতার তেমনি এক মিল রয়েছে, শুরু থেকে একসময় শেষ হয়ে যায়। আর সেই জীবনের বন্ধু সম্পর্কটি নিয়ে আমাদের এই আয়োজন, বন্ধু তোমারই খোঁজে। ইভান স্যার, আপনাদেরকে স্বাগত জানাই। আরেকজন কবির কথায় বলতে চাই, তিনি বলেছেন, আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। আমি জানি এরই মাঝে সেই নামটি আপনাদের মাঝে ভেসে উঠেছে। তিনি আজ আমাদের অতিথি। তার নাম নির্মলেন্দু গুণ। শুধু কবিই নয়, তিনি একজন গদ্য লেখক এবং চিত্রশিল্পী। তার সাথে কথা বলতে বলতে তার জীবনের বন্ধু এবং বন্ধুত্বের দিনগুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমন্ত্রণ জানাই আজকের অতিথি কবি নির্মলেন্দু গুণকে। স্বাগত দাদা। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাদের এই পরিবেশের মধ্যে আরো ভালো লাগছে। আমি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটি বলছিলাম, হে ঝরা পাতা আমি তোমারই দলে। ঝরা পাতার সাথে মানুষের জীবনের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা আপনার কাছে কেমন? প্রাণ যেখানে আছে তার প্রাণের বিনাশ আছে, সেখানে আছে তার লয় আছে। সুতরাং রবীন্দ্রনাথ এই উপলব্ধিটাই প্রকাশ করেছেন তার বেশি বয়সে, যখন তিনি অনুভব করেছেন যে মানুষের গড় পরমায়ুকে অতিক্রম করার পর মানুষের ভিতরে ঝরে পড়া পাতার সঙ্গে নিজের সাযুজ্য খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। সেই জীবন থেকে বন্ধু সম্পর্কটি, আপনার জীবন থেকে বন্ধু সম্পর্কটি, সেই সময়টি, সেই বন্ধুদের সাথে থাকা স্মৃতিগুলো, জড়িয়ে থাকা স্মৃতিগুলো আজকে একটু তুলে আনতে চাই, আপনাকে ফিরিয়ে নিতে চাই সেই বারহাটটায়, একদম ছোটবেলায়। অনেক সময় স্কুলে যাওয়ার আগেই যে বন্ধুত্বগুলো তৈরি হয়, সেই সময়ের দিনগুলো মনে পড়ে কিনা, কেমন ছিল? খুব ছোটবেলার স্মৃতি মানুষের মনে থাকে না। যেমন আমার 4 বছর বয়সে আমার মা মারা গিয়েছিলেন। তো তাকে আমি শুধু একবারই দেখেছিলাম। আমার চোখের মধ্যে স্মৃতিটা সেইটাই আছে যে তিনি বিছানায় শুয়ে আছেন, আমার বাবা তার মাথায় জল ঢালছেন। তো তিনি কেন শুয়ে আছেন, কেন জল ঢালছেন, সেটা আমার কাছে অস্পষ্ট ছিল। আমার কাছে এর কোনো অর্থ নেই। এটা অসুখের সঙ্গে আমরা পরিচিত হই নাই, মৃত্যুর সঙ্গে আমরা পরিচিত হই নাই ওই সময়টায়। ফলে বাবা আমাকে বললেন যে মার পাশে বসার জন্য, শরীর খুব খারাপ। কিন্তু আমি এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে, একটা ছোট্ট বল ছিল আমার, সেই বলটা নিয়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম মার কাছ থেকে, বাবার কাছ থেকে, ঘর থেকে। গিয়ে মাঠে আমাদের সেই ছোট বন্ধু বান্ধব যারা সেই ফুটবল খেলতাম একসঙ্গে, তারা সেই ফুটবল নিয়ে কাড়াকাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিল। কিছুক্ষণ পর আমার মা মারা যান, সেটা আমি পরবর্তীকালে অনুমান করেছি। সুতরাং মনে হয় যে ওই দিনেই যে মাকে যে দেখেছেন, সেটা ছিল আমার মাকে প্রথম দেখা, একই সঙ্গে আমার মাকে শেষবারের মতো দেখা। তারপরে আমার কাকিমা, জেঠিমা, বড় বোন, ভাই আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছিল, এটুকু মনে পড়ে। কিন্তু কিসের জন্য কান্নাকাটি করছিল এটা আমার কাছে অস্পষ্ট। তাহলে দাদা, সেই যে আপনার তো শিক্ষা জীবন শুরু হয় করোনেশন বিষ্ণুপ্রসাদ ইনস্টিটিউটে, সেখানের কথা তাহলে মনে পড়ে কিনা? সেই সহপাঠী বলি কিংবা সেই সহপাঠীদের কথা আমার মনে পড়ে। সেই সহপাঠীদের মধ্যে এখনো আমাদের অনেক বন্ধুই জীবিত আছেন, কিছু লোকান্তরিত হয়েছেন। তাদের মধ্যে আমার এই মুহূর্তে স্কুল জীবনের বন্ধুদের মধ্যে মনে পড়ছে মতিউর রহমান খান। সে আমাদের ক্লাসে ফার্স্ট বয় ছিল। তারপর হেলালুদ্দিন খান, সে সেকেন্ড বয়। কখনো সে সেকেন্ড হতো, কখনো আমি সেকেন্ড হতাম। কিন্তু এই মতির সঙ্গে আমরা কেউ পারতাম না। সে অনেক নম্বর ব্যবধানে সে প্রথম হতো। আমরা একসঙ্গে পর ম্যাট্রিক পাস করি প্রথম বিভাগে, এবং ওই আমার এই 2 বন্ধু পরবর্তীকালে এই সিভিল সার্ভিস কোয়ালিফাই করে তারা বাংলাদেশ সরকারের সচিব মর্যাদায় তারা অবসরপ্রাপ্ত, এখন তারা জীবিত রয়েছেন, আমার ওই ঘনিষ্ঠ বন্ধু। আরও যারা খুব নাম করতে পারেননি, কোনো বড় পদ পাননি বা জীবনের ক্ষেত্রে খুব একটা দৃশ্যমান সাফল্য আসেনি,
তাদের মধ্যেও আমার বন্ধুদের কথা মনে পড়ে। তাদের মধ্যে আমার এক বন্ধু আছে, সে একটু উন্মাদ এখন, পাগল। আচ্ছা। তার নাম রঞ্জিত। আমার আরও এক বন্ধু কথা মনে পড়ছে, তার নাম আবুল হাসিম তালুকদার। খুব ভালো ফুটবলার ছিল, আমাদের স্কুল টিমের ফুটবল খেলতো। তো সে পরে আমাদের স্কুলের হেডমাস্টার হয়েছিল। আমাদের আরেক বন্ধু আছে হুসেন আলী, তিনিও একটা স্কুলের হেডমাস্টার হয়েছিলেন, রিটায়ার করেছেন দুজনেই। এখন আমার বন্ধুরা সবাই রিটায়ার্ড লাইফ লিড করছেন, কারণ আমার বয়স এখন 72, সুতরাং আমার সহপাঠীদের বয়স এক কাছাকাছি। তারা কর্মজীবনে এখন আর কেউ সক্রিয় নেই, সবাই অবসর জীবন যাপন করছে। এগুলো স্কুল অধ্যায় আর কি, যারা উল্লেখযোগ্য। অন্য কথাগুলো বলি একটু, চলুন একটু সামনে যাই। তারপরে বন্ধু জিনিসটা তখন সহপাঠী বলেই বন্ধু। দাদা, আমার জানতে ইচ্ছে করছে যে সেই স্কুলে আপনাদের সময়টা কিভাবে কাটতো, আপনারা কি করতেন? মানে হয় না যে পড়াশোনার পাশাপাশি এক ধরনের হ্যাঁ, সেটার মধ্যে খেলাধুলা তো খুবই ছিল। আমরা তো মানে আমি খুব ক্রীড়া পাগল, কিন্তু খুব ভালো প্লেয়ার ছিলাম না। খেলার আগ্রহ ছিল, কিন্তু এফিসিয়েন্সি ছিল না। তার ফলে খুব বেশি একটা মানে খেলা নিয়ে পাগলামি করেছি অনেক, কিন্তু খেলার পেছনে অনেক সময় ব্যয় করেছি। আমি আমার ছেলেবেলা বইতে লিখেছি যে বড় হয়ে এই গ্রন্থের রচয়িতা যদি একজন খ্যাতিমান ক্রীড়াবিদ, ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করতেন, তবেই তার এই শ্রমের প্রতি, তার ক্রীড়ার প্রতি, ভালোবাসার প্রতি সুবিচার করা হতো। কিন্তু তা হয়নি। আমি একজন লেখক হয়েছি। সেক্ষেত্রে আমরা সৌভাগ্যবান যে আপনাকে লেখায় পেয়েছি। আমার লেখার মধ্যে আমার কাহিনী, আমি ছেলেবেলা আত্মজীবনী লিখেছি, আমার 3 খণ্ড বেরিয়েছে। সেটার মধ্যে আমার মানে ক্রীড়াপ্রীতির বিভিন্ন বর্ণনা আছে। এটা করেছেন কখনো যে হয় না যে কারো বন্ধুদের খপ্পরে পরে একটু ফল চুরি করা, গাছের চুরি করা? আমাদের জন্য তো মানে ফল চুরি করা একটা বৈধ কাজ। মানে আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের কথা বলছি। তাদের জন্য কিন্তু একটি রাত বরাদ্দ দিয়েছে, কোজাগরী পূর্ণিমার যে রাত, সে লক্ষ্মী পূর্ণিমার রাত্রি, যেটা দুর্গাপূজার পরে যে পূর্ণিমা হয়, সেই পূর্ণিমার রাত্রে ফল চুরি করাকে পূর্ণ জ্ঞান করা হয়। ওই সময়টার মধ্যে তোমার নারকেল, সুপুরি, তারপরে হলুদ, মানকচু, এই ধরনের এই সমস্ত এগুলো আমরা একটু ঘটনা একটা বলেন না। না, এরকম চুরি করতে গিয়ে ধরা পড়েছি, এরকম হয়েছে। কারণ সবাই তো পাহারা দিতে জানতো আজকে রাত্রে মানে চুরি হতে পারে, কারণ আজকে রাত্রে চুরিটা বৈধ। সুতরাং চুরি হয়ে গেলে কিছু করার নাই, চুরি যাতে না হয় সেটা নিশ্চিত পাহারা দিত। তারা পাহারা দিত, তাদের পাহারা মানে ডিঙ্গিয়ে চুরি করাটা খুব কষ্টসাধ্য ছিল। তো এইসব করতাম। হ্যাঁ, অনেক সময় বিশ্বাসঘাতকতাও করেছি। আমি বন্ধুদের সঙ্গে বসে খেলাধুলা করছি, আবার আরেকজনকে পাঠিয়ে দিলাম ওই একজন বন্ধু বাড়িতেই নারকেল পেড়ে নিয়ে আসার জন্য। সেই নারকেল ও নিয়ে আসছে, যার বাড়ি থেকে নারকেল নিয়ে আসছি, সেও সেই নারকেল আনন্দের সঙ্গে খাচ্ছে, কিন্তু সে জানে না যে এই নারকেল তার বাড়ি থেকে আসছে। খুবই ভয়ঙ্কর কথা। একটু বসি দাদা, চলেন কবিতা শুনবো আপনার কাছ থেকে। বন্ধুদের গল্প তো দাদা অনেক শুনবো আরো, কিন্তু এই যে এরকম একটা জায়গায় এলাম, এখানে বসে কথা বলছি, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে ওদিন এই পার্কটাকে খুব আপন করে আবার ফিরে পাওয়ার মতো। আচ্ছা, আমি প্রথম এই পার্কটা দেখতে আসছিলাম 1961 সালে। তখন আমি মেট্রিক পরীক্ষা দিব, প্রবেশিকা যখন এখন যেটা এসএসসি। তো ওই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার মাঝখানে একটা গ্যাপ থাকে না, সেই গ্যাপের মধ্যে আমরা 3 বন্ধু আসছিলাম ঢাকা দর্শনে, প্রথমবার ঢাকায় আসা। তখন এই রমনা পার্ক আমাদের দর্শনীয় স্থানের মধ্যে একটি ছিল। তখন এই পার্কের ভিতরে ঢুকেছিলাম। তারপরে তো মানে বহুবার মানে পার্কের ভিতরে আসা হয়েছে নানান কারণে। আমার বেশ ভালো লাগলো এই পার্কটাতে অনেকদিন পরে এসে। আমাদেরও ভালো লাগলো যদি আপনার একটা কবিতা আপনার মুখ থেকে শুনতে পাই। আমি বই নিয়ে আসছি যদি মানে কবিতা পড়তে হয়, সেই জন্যই। ক্ষেত মজুরের কাব্য, এই কবিতাটি আমি সেই কবিতাটা লিখেছিলাম
ও সেটা মুগুর উঠছে, মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা, ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে, হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হলো লাজে, ফিরিয়া দেখিল বধূটি তাহার পেছনে আলের পরে, বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। দাদা বেশ একটা সুন্দর ফুলের বাগান আছে, ওখানে যাই, ওখানে গিয়ে আপনার আনন্দমোহন কলেজের কথা একটু শুনবো, বন্ধুদের কথা শুনবো। দাদা আনন্দমোহন কলেজে যাওয়ার পর তো আবার নতুন বন্ধু পেয়েছেন নিশ্চয়ই, একটু বড় হয়ে হ্যাঁ, গেছেন কলেজে তখন। সহপাঠীরা তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেই। তো আমি খুব বেশি দিন আনন্দমোহন কলেজে পড়ি নাই, বুঝছো। হোস্টেলের ডিসিপ্লিন ব্রেক করার জন্য আমাকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছিল। আচ্ছা, হোস্টেল থেকে বিতাড়িত হয়ে পরে নেত্রকোনা কলেজে চলে যাই, সেখান থেকে আবার ওখান থেকেও গিয়ে আবার আমি ফার্স্ট ডিভিশনে ইন্টারমিডিয়েট সায়েন্স এইচএসসি পাস করি। ওখানেও অনেক বন্ধু হয়েছিল, তার মধ্যে দিলওয়ার হোসেন আমার এক বন্ধু ছিলেন, বাচ্চু। আচ্ছা, আমরা এক রুমে থাকতাম, তার সঙ্গে খুব গভীর বন্ধুত্ব হয়েছিল, যার কারণে পরবর্তীকালে আমার নামে যখন হুলিয়া জারি হলো তখন আমি কিন্তু ওই বাড়ি থেকে পালিয়ে ওই দিলওয়ার হোসেন বাচ্চু তখন ওই পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তো, তার এখানে এসে উঠেছিলাম এবং সেখানে মামুনুর রশিদের সঙ্গে আমার পরিচয় হয় এবং ঢাকাতে আমার এই দুই বন্ধু পরবর্তীকালে আমাকে দীর্ঘদিন আশ্রয় দিয়েছে, তার মধ্যে বিশেষ করে মামুনুর রশিদ নাট্যকার। আচ্ছা আচ্ছা, পরে তো দাদা আপনি আমার আরেক বন্ধুর কথা মনে পড়ছে, তার নাম হলো ইলিয়াস আহমদ চৌধুরী। আচ্ছা, তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, কয়েক বছর আগে তিনি মারা গেছেন, তিনি একটা কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধে। আচ্ছা, আমি যখন ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন ওই আমার সঙ্গে তার দেখা হয়েছিল ওই ভারতে যাওয়ার পথে একটা জায়গায়, তিনি স্কুলে মাস্টারি করতেন, তার সঙ্গে দেখা, তিনি আমাকে আটকে দিয়েছিলেন যে না, তোর হুলিয়া মাথায় নিয়ে তুই ভারতে চলে যাবি কেন, দেশ শেখ মুজিবের নেতৃত্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের মধ্যে তোমাকে ভূমিকা রাখতে হবে, তুমি থাকো, তুমি আমার এনে থাকবা। এটাই বন্ধুত্ব আসলে। ওর কাছে আমি থাকলাম, আচ্ছা আচ্ছা, ওর কাছে থাকার জন্য কিন্তু আমার এই থেকে যাওয়াটা হলো না, কিন্তু আমি সীমান্তের পথে রওনা দিয়েছিলাম। তার প্রতি ওই রকম আরেকজন আমার বন্ধুর কথা মনে পড়ছে, সে হলো, তার নাম হচ্ছে নজরুল ইসলাম শাহ। আচ্ছা, 1971 সালের 25শে মার্চের রাতে আমি যখন এই পিপুল পত্রিকার অফিসে কাজ করতাম, এটা শেরাটনের উল্টা দিকে কিন্তু পিপুল পত্রিকার অফিস ছিল, সাকুরার পেছনে, দি ডেইলি পিপুল ইংরেজি কাগজ, সেটা আমার জীবনের প্রথম চাকরি। সেখানে নাইট শিফটে আমি ডিউটি ছিল, আমি আসছি পিপুল পত্রিকার দিকে, এলিফ্যান্ট রোড দিয়ে বাটার সিগন্যালের মোড়ে ওর সঙ্গে দেখা। ও আমাকে বললো যে আজকে আর পত্রিকা অফিসে যাস না, তোদের পত্রিকা অফিস অ্যাটাক হবে। ও আমাকে জোর, আমি আসতে চাই, ও জোর করে আমাকে নিয়ে, আমি যে মেসে থাকতাম আজিমপুরে, সেখানে নিয়ে গেল। যাওয়ার পথেই তো 11টা, কত 12টার কাছাকাছি সময়, 11টা থেকে 12টার কাছাকাছি সময়ে অপারেশন সার্চ লাইট, যেটা 25শে মার্চের রাত্রে, সেটা শুরু হয়ে যায়। ওই বন্ধুটি আমাকে যদি, নজরুল ইসলাম শাহ, ও যদি আমাকে যেদিন পিপুল অফিসে বাসায় ফিরে না নিয়ে যেত, তাহলে কিন্তু আমি পিপুল পত্রিকা অফিসে যেতাম এবং অপারেশনের ভিতরে পড়ে আমিও মারা যেতাম। আচ্ছা দাদা, আমরা একটু সামনে যাব, বসবো, সেখানে বসে কথা বলবো, আপনাকে একটু চমকে দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি একটু যেটা জানতে চাই যে একজন কবি তো তার জীবনে বহুবার প্রেমে পড়ে, কবি এবং প্রেম, কবিতা একই সুতোয় গাথা, জীবনে কতবার কতভাবে প্রেম এসেছে। রবীন্দ্রনাথ বলেছেন যে প্রেমের ফাঁদ পাতায় ভুবনে, কে কোথায় ধরা পড়ে কে জানে। হ্যাঁ, তো প্রেমের ফাঁদ পাতা আছে প্রকৃতির মধ্যে, এটা প্রকৃতিরই মানে একটা খেলা, যে পুরুষ নারীর প্রতি এবং নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়। সেই প্রেমে বন্ধুত্ব কতখানি না, সেটা হয় কি, এটা এখন যখন সংসার জীবনে পরিণত হয়, প্রেম আর বিবাহ যখন গুলিয়ে যায় একসঙ্গে, বিবাহযোগ্যকেই যখন প্রেমযোগ্য বলে ভাবা হয়, তখন এটার মধ্যে কিন্তু একটা বৈষয়িকতা
একটা মার্কেটিং স্টাইল, একটা মার্কেটিং স্টাইল যে আই চুজ সামওয়ান যাকে আই উইল লাভ অ্যান্ড দ্যাট লাভ উইল এন্ড ইন ম্যারেজ, তাই না? সেটা বিবাহের ভিতর দিয়ে সমাপ্ত হয়। যে বিবাহযোগ্য নয় সে প্রেমেরও যোগ্য নয়, তাই না? এরকম একটা বিষয় দাঁড়িয়ে গেছে আর কি। ফলে এখানে প্রেম যতটা থাকে তার চাইতে বৈষয়িক বিবেচনাটা প্রাধান্য পায়, কিন্তু এখানে প্রেমের স্বতঃস্ফূর্ত প্রকাশ সেখানে খুব দেখা যায় না। এর মধ্যে একটা মোটিভ কাজ করে, মোটিভেশন কাজ করে, স্বতঃস্ফূর্ততা সেখানে খুব থাকে না একটা। দাদা এইভাবে কি কখনো বন্ধুদের কথা এরকম মনে করা হয়? হ্যাঁ, আমি তো এর আগে দুটো প্রোগ্রাম করেছি এই ধরনের। ও বন্ধু আমার বলে একটা প্রোগ্রাম করেছিলাম, সেটার মধ্যে মামুনুর রশিদ, নাট্যকার মামুনুর রশিদ আমার বন্ধু হিসেবে উপস্থিত ছিলেন। আচ্ছা দাদা, বন্ধুদের নিয়ে কথা বলছি তো, এখন যে জীবনের সময়টা কাটছে, এখন বন্ধু কারা আপনার? এখন আমার বন্ধু এই সময় এই মাঝখানে একটা কিন্তু বড় বিপ্লব ঘটে গেছে, বিজ্ঞান প্রযুক্তির বিপ্লব। সুতরাং এখন বন্ধুর যে পরিধিটা সেটা কিন্তু অনেক পরিব্যাপ্ত হয়েছে সারা বিশ্বব্যাপী। যার সঙ্গে আমি কোনোদিন দেখা হয় নাই কিন্তু সে আমার খুব বন্ধু, সে ওয়েল উইশার, আমাকে জন্মদিনে সে উইশ করছে, আমার অসুস্থতার সঙ্গে সে আমাকে সিম্পেথি প্রকাশ করছে। মানে আই ডোন্ট নো, I did not see him, সে আমার সঙ্গে পরিচয় হয়নি, কিন্তু ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে আমার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক মাত্রা এমন হয়েছে যে এখানে অনেকে পরিণয় সূত্রে আবদ্ধ হচ্ছে, তারা বন্ধু হচ্ছে এবং তারা বিবাহ করছে পরস্পরকে। কিন্তু দাদা সেই ফেসবুক থেকে যদি এমন হয় এখন ফেস টু ফেস আপনার কোনো বন্ধু বা কাছের মানুষ এখানে আসেন এবং আপনার সাথে কথা বলেন, আড্ডা দেন, কেমন লাগবে? তো ভালো লাগবে, কারণ আমার যারা মানে প্রিয়জন, যাদের সঙ্গে আমি জীবনের একটা সময় কাটিয়েছি, এরকম কাউকে হঠাৎ মানে পথে পেলে, তাদের সঙ্গে হঠাৎ দেখা হলে আমাদের সেই স্মৃতিগুলো, সে বন্ধু হচ্ছে একটা প্রতীক আমাদের হারিয়ে যাওয়া জীবনের সময়ের সময়টা আবার উঠে আসবে। আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমাদের ভীষণ প্রিয় রাজনীতিবিদ এবং তিনি আপনার খুব কাছের বন্ধু, কাছের মানুষ, নুহুল আলম লেলিন। আমরা তাকে একটু আমন্ত্রণ জানাই, প্লিজ স্বাগত। আমাদের দুজনেরই চুল পেকে গেছে। আমরা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম ভর্তি হয়েছি 1967 সনে, তুমি তো সেটা মনে আছে তোমার, জুলাই মাস ছিল নাকি? জুলাই আমাদের সেশন তো জুলাই। তখন আমাদের দুজনেরই চুল কাঁচা ছিল, আমরা দুজনেই তরুণ বয়স, এবং ওই একটা সময় উত্তাল, যখন বাঙালি স্বপ্ন দেখতে শুরু করেছে যে সে স্বায়ত্তশাসন না স্বাধীনতা, শুধু স্বায়ত্তশাসনের মধ্যে সে আর সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না। যেমন আমি তখন, আমার মনে আছে, তখন লিখলাম যখন ৬ দফা আন্দোলনের আওয়ামী লীগের সব নেতারা জেলখানায় বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার মুখোমুখি, ওই সময়টায় 11 জন মারা গিয়েছিল, তাদের স্মরণে আমি তখন একটা কবিতা লিখেছিলাম, শীতের রোগীর মতো জবুথবু নয়, গঞ্জের জনতার মতো নির্ভীক হতে হবে, রক্তের রং দেখে ভয় নেই, স্বাধীন দেশের মুক্ত জনতা উল্লাস করো সবে। তো আমার কাছে তখনই মনে হয়েছে স্বাধীন দেশ শব্দটা ব্যবহার করার পটভূমি কল্পনা। আমার স্বপ্ন, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বীজ আমার মধ্যে বপন করলেন, সেটা কিন্তু পল্লবিত হতে শুরু করলো, বিকশিত হতে শুরু করলো। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা মূলত বন্ধুত্ব নিয়ে যেহেতু কথা বলছি, দাদার কাছ থেকে তার জীবনের রঙিন দিনগুলোর বন্ধুত্বের অনেক গল্প শুনেছি, কিন্তু দুজনকে আমি বন্ধুই বলি, এবং সেই বন্ধুত্বটা কবে থেকে শুরু হলো মনে হলো যে না আসলে আমরা বন্ধুর মতো, বা আমাদের জায়গাটা এক, আমরা বন্ধু ভাবতে পারি একজন আরেকজনকে? না, এটা খুব ইন্টারেস্টিং। আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কাজে খুব যে রেগুলার ক্লাস করতাম তা না। যেদিন সবার সমাবেশ থাকতো সেদিন আমি থাকতাম না। তবে বাংলা বিভাগে ভর্তি হওয়ার প্রথমেই গুণ আমার দৃষ্টি আকর্ষণ করে কবিতা দিয়ে না, তার ছিপছিপে লম্বা গড়ন, অকপট হাসি, এবং বেশ মজার চুটকি বলতো, এই বলতো। আচ্ছা আচ্ছা। এবং আমরা যেমন ছাত্র ইউনিয়ন করতাম, কাজে একটু রেজিমেন্টেড ছিলাম, ডিসিপ্লিন ছিলাম, কথায় বার্তার ভিতরে বেশ সতর্ক, কিন্তু ওর তো যা মুখে আসতো তা বলতো, এবং অকপট, এটার মধ্যে কোনো মানে ভনিতা নাই। কিন্তু বন্ধুত্ব যদি বলেন, সেইটা আসলে গড়ে ওঠে শরীফ মিয়ার ক্যান্টিনকে কেন্দ্র করে। তো সেখানে একটা ইয়ের ছাপড়া ছিল, বাঁশের ছাপড়া,
এই ছাপটার মধ্যেই ওখানে চাও মিলতো, আর 1 টাকায় 1 প্লেট, আর হাফ হচ্ছে আটানা। হ্যাঁ, বিরিয়ানি মিলতো। বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমাদের যাদের দুপুরবেলা মনে হতো যে ওখানে খেয়ে নেই, তো ওই আটানা বা 1 টাকা জোগাড় হলেই 1 প্লেট মেরে দিতাম। আর ওখানে চা তো 10 পয়সার তখনকার সময়কার। তবে হ্যাঁ, একজন মানুষ হিসাবেই একটা সাম্যের সমাজ, শোষণহীন সমাজ, একটা ভেদ বৈষম্যহীন সমাজের প্রতি তার যে আকর্ষণ, সেটা যে তখনকার দিনের ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে তো ওই মতবাদ বা ওই আদর্শের প্রতি তো আমার স্বাভাবিকভাবেই আমি ওই আদর্শের ছিলাম। ওর মুখ থেকে যখন ওগুলো শুনতাম তখন আমার ভালো লাগতো। আমি আরেকটা ব্যাপার একটু জানতে চাই, যে বন্ধুত্ব নিয়ে কথা উঠলে এটা তো হয় যে একটা দীর্ঘ সময় একসাথে পথ চলতে গেলে মানুষের তো একটু মনোমালিন্য, একটু ঝামেলা হয়, একটু ঝগড়াঝাটি হওয়া, কথা বলা বন্ধ থাকা, দূরত্ব তৈরি হওয়া, এমনটা কি কখনো হয়েছে দুজনের মাঝে? না, আমাদের মধ্যে কোনো ঈর্ষার কোনো বস্তুগত কারণও নাই। আবার ওই যে বললাম যে লেখকদের মধ্যে, শিল্পীদের মধ্যে পরস্পরের প্রতি এক ধরনের পরশ্রীকাতরতা থাকে, বা এর লেখাও এই বলে, তো ওইটা বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি তো তখন লেখালেখির জগতের মানুষ না। তবে দুজনের এই বন্ধুত্ব দেখে, বন্ধুত্বের যে আদর্শ স্থাপিত হলো বা যারা দেখলেন, নিশ্চয়ই তারা সেই আদর্শের সাথে থাকবেন। না, আমি বলি কি, আমি আর একটা এক লাইনের কথা বলি। আমি তার কবি খ্যাতি কিন্তু ছড়াই যে প্রেমাংশুর রক্ত চাই যখন বেরোলো, তখন কিন্তু আমাদের তরুণদের মধ্যে প্রবল আলোড়ন যে এই ধরনের কবিতা, এবং সে তখন কিন্তু আমাদের কাছে কবি হিসেবে মানে স্বীকৃতি অর্জন করলো। তারপরে তো একের পর এক কবিতার বই বেরিয়েছে। দ্বিতীয়ত সে বামপন্থীদের কাছে এক ধরনের আইডল হয়ে উঠল যখন তার কবিতাকে ভিত্তি করে একটা ডকুমেন্টারি হলো না, তোমার শর্ট ফিল্ম হলো, হুলিয়া। হ্যাঁ, এবং সেটা মনি সিং এই জাতীয় নিয়ে এই হুলিয়া হয়ে যাওয়ার পরে, এবং সর্বশেষ ওরও শিষ্য আমার সাথেও কাজ করে নেকাব্বরের মহাপ্রয়াণ। এই সব মিলিয়ে ওর সাথে যে আমাদের নৈকট্য বোধ, ও এক জায়গায় থাকে, আমার সাথে রোজ গল্প হয়। এখন বয়সের কারণে তাই সে অসুস্থও বটে, কিন্তু সবসময় করতে পারি তা না। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যে বামফ্রন্টের যে মুখ্যমন্ত্রী যে বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তো সুকান্তর ভাতিজা না? তিনি একদিন আমাকে বললেন যে, গুণ, আমি আপনার কবিতার ভক্ত, আমার দুঃখ যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, আমরা ক্ষমতায় আছি বামফ্রন্ট, কিন্তু আমাদের কবি নাই। আপনি আছেন বাংলাদেশে, কিন্তু আপনাদের পার্টি কখনো ক্ষমতায় যেতে পারবে না। আমাদের বিদায় নিতে হবে, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। তবে দুজনের প্রতি শুভকামনা, দুজনের প্রতি আমাদের শ্রদ্ধাও রইল, এবং নিঃসন্দেহে দুজনেই আমাদের গর্ব, এবং দুজনের প্রতি শুভকামনা আবারও ব্যক্ত করে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দোস্ত। আবারও অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আবারও একটি সপ্তাহের অপেক্ষা, এবং নতুন সপ্তাহে নতুন কারো বন্ধুত্বের গল্প আপনাকে শোনাবো। শুরু করেছিলাম ঝরা পাতার গল্প শুনিয়ে। ঝরা পাতা মানে নতুন পাতার আহ্বানও, নতুন সবুজ পাতায় নতুন বন্ধুত্ব রচিত হোক। বন্ধুর সাথে ভালো থাকেন। আমাদের আজকের অতিথি প্রিয় কবি নির্মলেন্দু গুণ, তার একটি কবিতার কিছু অংশ দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই, কারণ আমার কাছে মনে হয় সামনেই তো ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের সাথে ভালোবাসার সাথে বন্ধুত্ব অনেক বেশি জরুরি। তিনি বলেছেন, আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই ঘরের ভেতর থেকে কেউ একজন আমার জন্য দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কামবাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন। মনে পড়ে